When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skills in war. ডানকান যখন স্কটল্যান্ডের কিং ছিলেন সেখানে একজন খুব সাহসী সেনাপতি থাকতেন যাকে হু ওয়াজ লুকড আপ টু উইথ হাই এস্টিম মানে যাকে খুব রেসপেক্টের সঙ্গে দেখা হতো পুরো স্কটল্যান্ডে। কিসের জন্য? ফর হিজ গ্রেট ভ্যালর অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, তার গ্রেট ভ্যালর মানে সাহসিকতার জন্য এবং তার ওনার যুদ্ধে নিপুণতার জন্য। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অফ দি ওল্ড কিং, এবং শুধু তাই নয়, তিনি কিং ডানকান তার একজন খুব ক্লোজ রিলেটিভ ছিলেন। হি ওয়াজ ম্যাকবেথ, ওনার নাম কী ছিল? ম্যাকবেথ, দ্য থানি অফ গ্ল্যামিস, মানে গ্ল্যামিস প্রদেশের দি থানে মানে বলতে পারো সর্বোচ্চ উপাধিধারী একজন ব্যক্তি, মানে বলতে পারো গ্ল্যামিস প্রদেশের সর্বেসর্বা ছিলেন ম্যাকবেথ। Of late, he defeated a rebel army assisted by the troops of Norway in great numbers. Of late মানে রিসেন্টলি উনি একটা রেবেল আর্মি, যে রেবেল আর্মিটাকে নরওয়ে হেল্প করছিল এবং তার ফলে সেই রেবেল আর্মিটা খুব বড় একটা আর্মিতে পরিণত হয়েছিল, তাকে ডিফিট করেন মানে পরাজিত করেন। এখানে রেবেল মানেটা বলিনি, রেবেল মানে হচ্ছে কেউ যদি গভর্নমেন্টের আগেনস্টে যে কাজকর্ম করে বা গভর্নমেন্টকে নাকচ করে তাহলে তাদেরকে রেবেল বলা হয়। তো সেই রকম একটা আর্মিকে ডিফিট করেছিল ম্যাকবেথ রিসেন্টলি। দি টু স্কটিশ জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকু ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটল। এই যে এই ব্যাটলটা যেখানে রেবেল আর্মিটাকে ডিফিট করেছিল সেইটা থেকেই দুজন সেনাপতি ম্যাকবেথ তার সঙ্গে ছিল ব্যাংকু, ওরা ফিরছিলেন। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, এবং যখন ফিরছিলেন আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না। থান্ডার মানে বজ্র বিদ্যুৎ সহ হতে পারে বৃষ্টিপাত হচ্ছিল। অন দি ওয়ে দে ওয়ার স্টপড, রাস্তা দিয়ে যখন তারা আসছিলেন তখন তাদেরকে থামানো হয়। কারা থামায়? বাই স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স, তিনটে স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স মানে দেখতে আউটলুকটা স্ট্রেঞ্জ, এরকম তিনটে ব্যক্তিও বলা যাচ্ছে না, কি বলা যাচ্ছে এখনও ক্লিয়ার নয়, সেরকম তিনটে অ্যাপিয়ারেন্স বা তিনটে ফিগার তাদেরকে থামায়। দ্যাট লুকড লাইক ওম্যান, যাদেরকে দেখতে ওম্যানদের মতো ছিল, এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, কিন্তু তাদের আবার দাঁড়িয়ে আছে। অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস মেড দেম লুক লাইক আনআর্দি ক্রিচার্স, এবং তাদের স্কিনটা মনে হচ্ছিল খুব শুকনো, মানে স্কিনটার মধ্যে মনে হচ্ছিল না জীবন আছে বা রক্ত আছে, রক্তশূন্য স্কিন। অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, এবং ড্রেস যেগুলো পরেছিল সেগুলো অদ্ভুত ধরনের ড্রেস পরেছিল। তো এইরকম মেয়েদের মতো দেখতে, কিন্তু বেয়ার্ড আছে, স্কিনটা মনে হচ্ছে রক্তশূন্য এবং অদ্ভুত ধরনের পোশাক পরে আছে। এইসব দেখে মনে হচ্ছিল যে তারা দে আর লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, মানে তারা এখানকার এই পৃথিবীর ক্রিয়েচার্স নয়, সেটা তারা অন্য জগৎ থেকে এসেছে। দে ওয়ার ড্যান্সিং, দে ওয়ার সিঙ্গিং, তারা কী করেছিল? তারা ডান্স করছিল, তারা গান করছিল। কি? Fair is foul and foul is fair. Hover through the fog and fill the air. এটা খুব ফেমাস লাইন। fair is foul মানে ভালো, যেটা ভালো সেটাই মন্দ, আর foul is fair, আর যেটা মন্দ সেটা ভালো। hover through the fog, hover মানে যেটা বাতাসে অনেকক্ষণ ভাসমান অবস্থায় থাকতে পারে তাদেরকে বলা হয় hover। through the fog, fog মানে আমরা জানি কুয়াশা, and fill the air, a filthy means not pure, impure, polluted বা নোংরা একটা বাতাস, সেরকম বলা হয় ফিল দি এয়ার। তাহলে এখানে এই বেসিক্যালি দুটো লাইন মানে হচ্ছে এটা হচ্ছে একটা বলতে পারো কি একটা ভবিষ্যৎবাণী করা হচ্ছে ম্যাকবেথের জন্য। মানে ম্যাকবেথ ভীষণ ট্রাস্টেড ছিলেন ডানকানের, কিন্তু পরে উনি যে ডানকানকে হত্যা করেন, সেই জন্য এই তিনটে যে স্ট্রেঞ্জ ক্রিয়েচার, এদেরকে উইচ আমরা বলতে পারি, ডাইনি। এই ডাইনিটা বলছে যে খুব বিশ্বাসী সেই পরে বিশ্বাসঘাতকতা করে, আবার যাকে তুমি ভাববে যে বিশ্বাসী নয় সেই দেখবে পরে বিশ্বাসী হয়ে ওঠে। তো এইরকম মানে যেটা দেখছো সেটা তোমার চোখের ভুল। হভার থ্রু, তারপর হভার থ্রু দ্য ফগ মানে ডাইনিরা নিজেদের কথা বলছে যে আমরা বাতাসে ভাসমান অবস্থায় থাকি এবং কুয়াশার মধ্যে লুকিয়ে থাকি, মানে রাত্রে আমরা শুধুমাত্র আমাদেরকে রাত্রের মধ্যেই দেখতে পাবে, কারণ ফগটা শুধুমাত্র রাত্রেই হয়। অ্যান্ড ফিল দি এয়ার, এবং আমরা উই আর ইভিলস, উই আর ফিল দি এয়ার মিনস উই আর নট গুড পিপল, আমরা সবসময় লোকের ক্ষতি করতে আসি। তো দিস ইজ দ্য মিনিং অফ টু লাইন্স। অ্যাজ দে স দি টু জেনারেলস, যখন তারা ওই টু জেনারেলস মানে ম্যাকবেথ আর ব্যাংকু ওকে দেখলো আসতে, দি ফার্স্ট হুইচ স্যালিউটেড ম্যাকবেথ উইথ দি টাইটেল অফ থানি অফ গ্ল্যামিস, প্রথম হুইচ যে ছিল সে তাকে ম্যাকবেথকে স্যালিউট করলো, কি বলে? এইটা বলে সম্বোধন করলো যে থানি অফ গ্ল্যামিস, সে থানি অফ গ্ল্যামিসই ছিল। The general was scarcely startled to find himself known by such creatures. The general মানে এখানে ম্যাকবেথের কথা বলেছে, উনি scarcely মানে হার্ডলি, উনি startled মানে অবাক হয়ে যাওয়া,
বা চমকে যাওয়া। উনি চমকালেন না এই কথাটা শুনে যে এই ক্রিয়েচারগুলো জানে যে আই অ্যাম দি থানি অফ গ্ল্যামিস, উনি এটাতে চমকালেন না খুব একটা। ইট ওয়াজ নট সারপ্রাইজিং ফর হিম। দি সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দি থানি অফ কাউডর। সেকেন্ড উইচ তাকে কি বলে অ্যাড্রেস করলো? থানি অফ কাউডর। কাউডর মানে নাও গ্ল্যামিসের থেকে থানি অফ ক্লাউডর যদি হয় কেউ, তাহলে সেটা বলতে পারো যে একটা প্রমোশন। তাহলে তার একটা প্রমোশন হয়েছে, তাকে আরও বেশি এলাকা দেওয়া হয়েছে। তো সেরকম একটা প্রমোশন উনি পাননি, উনি সেই মুহূর্তে থানি অফ গ্ল্যামিস ছিলেন, কিন্তু এটা বলতে পারো একটা ভবিষ্যৎবাণী করলো সেকেন্ড উইচটা। টু উইচ হি হ্যাড নো প্রিটেনশনস। টু উইচ হি হ্যাড নো প্রিটেনশন মানে ম্যাকবেথ। সেটা তো শুনেও ম্যাকবেথ খুব একটা অবাক হলেন না। অ্যান্ড দি থার্ড টোল্ড হিম, আর তৃতীয় যে ডাইনি ছিল সে বলল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার। বলে কি তুমি তারপরে স্কটল্যান্ডের রাজা হবে। Such a prophetic greeting might well amaze him, for he knew that as long as the king's son survived, he could scarcely hope to succeed the throne. না, যখন এইটা বলা হলো যে তুমি স্কটল্যান্ডের রাজা হবে, such a prophetic greetings, prophetic মানে কেউ যদি কারোর ফিউচার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে তাহলে সেটাকে প্রফেসি বলা হয়। বলছে এই প্রফেসিটা, এই ভবিষ্যৎবাণীটা শুনে কিন্তু ম্যাকবেথ নিজেও এবারে অবাক হয়ে গেল। বিকজ সে জানতো যে যতদিন কিংয়ের ছেলেরা, মানে স্কটল্যান্ডের কিং যে ডানকান, ওনার ছেলে ছিল, যতদিন ডানকানের ছেলেরা জীবিত আছে ততদিন পর্যন্ত তার কোনো চান্স নেই। হি কুড স্কেয়ারসলি হোপ টু সাকসিড দ্য থ্রোন। হি কুড স্কেয়ারসলি হি কুড হার্ডলি হোপ, মানে সে আশা ছেড়ে দিতেই পারে যে সে স্কটল্যান্ডের রাজা হবে, কারণ ডানকান মারা যাওয়ার পর তার ছেলেরা পাবে। সো দেয়ার ওয়াজ নো ওয়ে। By this time, Banquo was curious to know the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the heart of his dearest friend. এরকম যখন বলছে ওই ডাইনিগুলো, তখন ব্যাংকো এসে ওই ডাইনিগুলোকে বলল কি তোমরা তো খুব সুন্দর ভালো ভালো ভবিষ্যৎবাণী করলে এবং আশা জাগালে ম্যাকবেথের হার্টে যে সে একদিন স্কটল্যান্ডের রাজা হবে, কিন্তু তোমরা আমাকে কিছু কেন বলছো না? সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাংকো। তখন ডাইনিরা ব্যাংকোর দিকে ঘুরে দাঁড়ালো অ্যান্ড টোল্ড হেম ইন সামওয়াট রিডলিং টার্মস, এবং ধাঁধার মতো করে ব্যাংকোকে বলল টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার। বলছে টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার মিনস তুমি স্টেটাসে ম্যাকবেথের থেকে হয়তো নিচে থাকবে, কিন্তু অ্যান্ড গ্রেটার মানে কিন্তু অ্যাজ এ পার্সন তুমি কিন্তু ম্যাকবেথের থেকে ভালো হবে। নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার। যেহেতু তুমি ম্যাকবেথের থেকে কম স্টেটাস পাবে সেজন্য তুমি খুব একটা বেশি খুশি হবে না, কিন্তু ম্যাকবেথের থেকে তুমি বেশি খুশি থাকবে। সে এরকম একটা ধাঁধা করে এই ভবিষ্যৎবাণীটা ব্যাংকোকে বললো ওই উইচেসগুলো। দে অলসো প্রফেসেড দ্যাট অলদো ব্যাংকো উড নেভার রেইন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড। তারা আরও ভবিষ্যৎবাণী করলো যে যদিও ব্যাংকো কোনোদিন স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, yet his successors would be the kings. কিন্তু ওর যে ছেলেমেয়েরা হবে, ব্যাংকো ছেলেরা হবে, তারা কিন্তু একদিন স্কটল্যান্ডের রাজা হবে। and then they turned into thin air and vanished. তারপরে তারা বাতাসে মিলিয়ে গেল। by which the generals realized the weird sisters to be witches. যখন বাতাসে এই কথাগুলো বলে মিলিয়ে গেল, তখন ব্যাংকো আর ম্যাকবেথ এরা বুঝতে পারলো যে আসলে এই তিনজন ডাইনি ছিল। নাও ডাইনিদের বা উইচেসদের কাজ কী হয় গাইস? ওরা কী করে? ওদের কাজ হচ্ছে লোকের ক্ষতি করা, আমি বলেছিলাম, বিকজ দে কাম অ্যাট নাইট। তারা তোমার মনে সন্দেহের উদ্রেক করবে বা তোমাকে এক্সাইটেড করে দেবে বা তোমাকে এমন কিছু লোভ দেখাবে যাতে তুমি ভুল পথে পরিচালিত। এবং এই তিনটে ডাইনি ঠিক সেই জিনিসটাই ম্যাকবেথের উপরে করে দিয়ে চলে গেল। কিন্তু while they stood there pondering on the strangeness of this adventure, there arrived certain envoys. যখন তারা এই কথাগুলো ভাবছে, এই যে ডাইনিদের সঙ্গে যে কথোপকথন হলো এবং ওরা যে প্রফেসি বা ভবিষ্যৎবাণীগুলো করলো, এই অদ্ভুত ব্যাপারগুলো তারা তখন ভাবছে, সেই সময় there arrived certain envoys, সেই সময় একটা দল এসে এখানে উপস্থিত হলো। ফ্রম দ্য কিং, সেই দলটা কোথার থেকে এসছে? রাজার তরফ থেকে এসছে। who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor. নাও তাদের আসার উদ্দেশ্য হচ্ছে, তারা এসে বলল কি আমরা রাজা ডানকানের তরফ থেকে এসেছি, এবং তারা সঙ্গে সঙ্গে ম্যাকবেথকে বলল, রাজার তরফ থেকে এই মেসেজটা দিয়ে দিচ্ছিল, রাজা আপনাকে এই যে থানে অফ কাউডর এই উপাধিটা দিয়ে আপনাকে সম্মানিত করেছে। ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকুলাস করসপন্ডিং উইথ দি প্রেডিকশনস অফ দি উইচেস দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার র্যাপড ইন অ্যামেজমেন্ট। নাও দেখো, এই কিছুক্ষণ আগে ডাইনিগুলো বলে গেল যে ও থানে অফ গ্ল্যামিস থেকে থানে অফ কাউডর হবে, এবং তার কিছুক্ষণ পরেই
উনি কিন্তু সেই যে ভবিষ্যৎবাণীটা করা হয়েছিল সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণরূপে সত্যি হয়ে গেল, কারণ উনি এখন সান অফ কাউডর হয়ে গেছেন। এবং এইটা যখন উনি ভাবলেন, লিঙ্ক করলেন ম্যাকবেথ এই দুটো জিনিসকে, তখন তিনি অবাক হয়ে গেলেন যে দুটো ভবিষ্যৎবাণী করেছিল তার মধ্যে একটা এখনই বাস্তবে রূপান্তরিত হয়ে গেছে। আনএবল টু রেসপন্ড টু দি গ্রিটিংস অফ দি এনভয়েস, এবং এত অবাক হয়ে গেল ম্যাকবেথ যে এনভয় মানে যে দলটা এসেছিল তাকে গ্রিটিংস করার জন্য, তাকে অভ্যর্থনা করার জন্য যে আপনি সানি অফ কাউডর হয়ে গেছেন, যে সেই অভ্যর্থনা সে উত্তরই দিতে পারলো না। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট অ্যাজ হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দি প্রেডিকশন অফ দি থার্ড উইক। নাও হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট মানে ম্যাকবেথের হৃদয়ে আশাটা, মানে কি আশা, যে উনি একদিন স্কটল্যান্ডের কিং হবেন, যে থার্ড উইচ সে বলেছিলেন, সেইটা এখন কি হলো, সেই আশাটা আরও আস্তে আস্তে বড় হতে লাগলো। এখন এবারে উনি আস্তে আস্তে কী ভাবতে লাগলেন, যে সেকেন্ড উইচটার ভবিষ্যৎবাণীটা যদি সত্যি হয়ে থাকে তাহলে থার্ড উইচ যেটা বলেছে সেই ভবিষ্যৎবাণীটাও নিশ্চয়ই সত্যি হবে। টার্নিং টু ব্যাঙ্কুয়ো হি সেড, তারপরে সে ব্যাঙ্কুয়োর দিকে ঘুরে বলল, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন উইল বি দ্য কিংস অফ দ্য ফিউচার? তখন ম্যাকবেথ বললেন কি, তুমি কি এটা আশা করো না যে তোমার চিলড্রেন, তোমার যে ছেলেরা হবে বা ছেলেমেয়েরা হবে, তারা ভবিষ্যতে গিয়ে স্কটল্যান্ডের রাজা হোক? সিন্স what the witches promised me has so wonderfully come to pass. কারণ দেখো আমরা দেখতে পাচ্ছি যে সেই ডাইনিগুলো আমাকে যেটা বলেছিল, যে ভবিষ্যৎবাণীটা করেছিল, সেটা দেখো তার মধ্যে দুটোর মধ্যে একটা অলরেডি অবাক, মানে এটা একটা বিস্ময়কর ব্যাপার যে তার মধ্যে একটা অলরেডি ফুলফিল হয়ে গেছে। তাহলে এটা যদি ফুলফিল হয়ে যায়, তাহলে আমার স্কটল্যান্ডের রাজা হওয়া আর তোমার ছেলেদের স্কটল্যান্ডের রাজা হওয়া, আমার মনে হয় না এটা আটকাবে, এইগুলো হওয়া সম্ভব। দ্যাট হোপ, রিপ্লাইড ব্যাঙ্কুয়ো, মাইট এনকিন্ডল ইউ টু এম অ্যাট দি থ্রোন, but oftentimes these ministers of darkness tell us truths in little things to betray us into deeds of greatest consequence. Now তখন ব্যাঙ্ক বললো, ও ওই আশাটার কথা বলছো? তাই বলো কি, মাইট এনকিন্ডল ইউ টু এম অ্যাট দি থ্রোন, বলছে হ্যাঁ ওই যে ভবিষ্যৎবাণীটা করে গেল থার্ড ওয়েজ, সেটা তোমাকে এনকিন্ডল মানে বলতে পারো কি উৎসাহিত করতে পারে স্কটল্যান্ডের থ্রোনের প্রতি। বাট বেশিরভাগ সময় দিজ মিনিস্টার্স অফ ডার্কনেস, মানে মিনিস্টার অফ ডার্কনেস মানে এই অন্ধকারের যে এই দূত বা এই ডাইনিগুলোকে বলা হচ্ছে টেল আস ট্রুথস ইন লিটল থিংস, এরা কিন্তু পুরো সত্যিটা বলে না, এরা অর্ধেক সত্যিটা বলে। লিটল থিংস মানে অর্ধেক সত্যিটা বলে, এবং সেই অর্ধেক সত্যিটা বলে কি কারণে বলে, টু বিট্রে আস ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স। এটা এমনভাবে ওরা সত্যিটা বলে বা অর্ধেক সত্যিটা বলে, তার ফলে এরা আমাদেরকে বাধ্য করে এমন কিছু করতে যার ফলাফলটা খুব ভয়ানক হয়। তো সেই জন্য বেসিক্যালি ব্যাঙ্কুয়ো বলতে চাইছিল ম্যাকবেথকে কি এই উইচ যারা, এরা কিন্তু কারো ভালো চায় না, সেই জন্য এদের যে প্রফেসি সেটাকে উই শুড নট টেক ইট সিরিয়াসলি, এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত নয়। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. এটা বললো ব্যাঙ্কুয়ো যে ওটাতে বেশি কান দিও না, ওটা বেশি কথা বেশি ভেবো না। তা সত্ত্বেও এই থার্ড উইচের যে ভবিষ্যৎবাণী সেটা সাঙ্ক মানে ম্যাকবেথের মনের গভীরে প্রবেশ করে গেল। হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দি প্রেডিকশনস অফ দি থ্রি উইচেস। তার ওয়াইফকে, ম্যাকবেথ তার ওয়াইফকে মানে লেডি ম্যাকবেথকে যে ঘটনাটা বললো, যে তিনটে উইচের সঙ্গে দেখা হয়েছিল এবং তাদের প্রেডিকশনের কথাটাও বললো। অ্যান্ড অলসো ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং তার সঙ্গে এটাও বললো যে শুধুমাত্র তারা প্রেডিকশন করেছিল তাই নয়, ওরা যে প্রেডিকশন করেছিল দুটো, তার মধ্যে একটা অলরেডি সত্যি হয়ে গেছে। লেডি ম্যাকবেথ ওয়াজ এক্সট্রিমলি অ্যাম্বিশিয়াস ওম্যান। লেডি ম্যাকবেথ একজন খুব লোভী বলতে পারে, খুব উচ্চাকাঙ্ক্ষী একজন মহিলা ছিলেন, খুব গ্রিডি একজন মহিলা ছিলেন। শি স্পার্ড অন দি রিলাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ হু ফেল্ট কম্পাংশন অ্যাট দি থট অফ ব্লাড। স্পার্ড মানে উত্তেজিত করে দেওয়া, রিল্যাক্টেন্ট মানে অনিচ্ছা। মানে ম্যাকবেথের ওই যে থার্ড উইচ যেটা বলেছিল যে তুমি একদিন স্কটল্যান্ডের কিং হবে, সেটাতে ওর খুব একটা ইচ্ছা ছিল না ম্যাকবেথের, কারণ ম্যাকবেথ অলরেডি জানতো যে ডাঙ্কানের ছেলেরাই সেই থ্রোনটা পাবে। বাট ও নিজেও যে রাজা হতে পারে সেইটাকে আরও বেশিভাবে উত্তেজিত করে দিল তার ওয়াইফ লেডি ম্যাকবেথ। সে কি বললো কি, না ডাঙ্কানের ছেলে থাকুক বা না থাকুক, উইচরা যখন বলেছে, যখন ভবিষ্যৎবাণী করেছে, তখন নিশ্চয়ই তুমি স্কটল্যান্ডের কিং হবে। এবং স্কটল্যান্ডে কিং হতে গেলে তাহলে একটাই উপায় থাকছে, সেটা হচ্ছে খুন করা। তাহলে ডাঙ্কানের ছেলে মেয়েদেরকে কোনোভাবে প্রথমে তো ডাঙ্কানকে খুন করতে হবে, তারপর তার ছেলে মেয়েদেরকে খুন করতে হবে, দেন অনলি হি উইল বিকাম, মানে ম্যাকবেথ উইল বিকাম দি কিং অফ স্কটল্যান্ড। এবং এটা
এইরকম এই রক্তের কথা বা এরকম খুন খারাপের কথা ভাবতেই কিন্তু ম্যাকবেথ নারাজ ছিল, বিকজ হি ওয়াজ ভেরি লয়াল। উনি খুব লয়াল ছিলেন, খুব বিশ্বাসী ছিলেন, এবং উনি এই বিশ্বাসটা ভাঙতে চাইছিলেন। অফ ম্যাকবেথ হু ফেল্ট কম্পাংশন মানে এটা ভেবেই উনি খুব গিল্টি ফিল করছিলেন যে আমি রাজা হতে চাইছি, আমার মনে একটা সুপ্ত ইচ্ছা আছে আমি স্কটল্যান্ডের রাজা হওয়ার, এবং রাজা হওয়ার জন্য আমাকে যে খুন করতে হবে এই কথাটা ভাবতেই ওনার খুব গিল্টি ফিলিং হচ্ছিল। কিন্তু লেডি ম্যাকবেথ কিন্তু ওটাকে উনি নাকচ করে দিলেন। উনি বললেন না, আপনিও কিন্তু কিং হতে পারেন। শি ডিড নট সিজ টু রিপ্রেজেন্ট দি মার্ডার অফ দ্য কিং as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy. কিন্তু she did not cease মানে stop, কিন্তু লেডি ম্যাকবেথ ওনাকে কনভিন্স করে যেতেই লাগলেন। কাকে? ম্যাকবেথকে। কি বললেন? যে তোমার যে ডাইনিগুলো যে ভবিষ্যৎবাণী করেছে যে তুমি কিং হবে একদিন স্কটল্যান্ডের, এবং সেটা ফুলফিল করার জন্য ডাঙ্কান মানে কিং ডাঙ্কানকে মরতেই হবে, এবং এই কথাটা বারবার তিনি ম্যাকবেথকে মনে করিয়ে দিচ্ছিলেন। ইট হ্যাপেন্ড দ্যাট অ্যাট দিস টাইম কিং ডাঙ্কান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল অ্যালং উইথ হিজ 2 sons, এবং ঠিক সেই সময় এরকম নিজেদের মধ্যে আলোচনা করছেন লেডি ম্যাকবেথ অ্যান্ড ম্যাকবেথ যে আমি রাজা হতে গেলে কী কী করতে হবে, এবং লেডি ম্যাকবেথ ওনাকে উত্তেজিত করছেন যে তো আপনাকে মারতেই হবে ডাঙ্কানকে, কিন্তু উনি একটা দোটানার মধ্যে আছেন ম্যাকবেথ যে না আমি রাজাকে মারতে পারবো না। ঠিক সেই সময় কি হলো, রাজা মানে ডাঙ্কান নিজে ম্যাকবেথের ক্যাসেলে এসে উপস্থিত হলেন। কার সঙ্গে? তার 2 ছেলের সঙ্গে, ম্যালকম অ্যান্ড ডোনালবেন। ছেলে 2 নাম কি ছিল? ম্যালকম অ্যান্ড ডোনালবেন। অ্যান্ড নিউমারাস থানেজ অ্যান্ড অ্যাটেন্ডেন্টস টু অনার ম্যাকবেথ ফর হিজ ট্রায়াম্ফ এগেন্সট দি রেবেলস। ওই যে বলেছিলাম একটা গ্রেট ওয়ার হয়েছিল, রেবেলসদেরকে দমন করেছিলেন ম্যাকবেথ এবং ব্যাঙ্কুয়েজে, এবং সেই জন্য তার এই উদ্দেশ্যেই এটা একটা সেলিব্রেট করার জন্যই কিং ডানকান তার প্রাসাদে আসেন তার 2 ছেলেকে নিয়ে, এবং তার সঙ্গে তার অনেক অ্যাটেন্ডেন্ট এবং অনেক জায়গায় যে থানেজ ছিল তারাও এসে সবাই এসে ওই ক্যাসেলে জড়ো হন। ইভারনেস, দি ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লেজেন্টলি সিচুয়েটেড অন এ হিল। কোথায় ছিল? ইভারনেস। এবং ক্যাসেলটা কোথায় ছিল? একদম একটা পাহাড়ের উপরে সিচুয়েটেড ছিল। অ্যান্ড দি এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, এবং যে বাতাস ছিল সেখানকার সেটা খুব সুইট, হোলসাম মানে খুব স্বাস্থ্যকর। দি নেস্টস দ্যাট দি সোয়ালোজ অর দি মার্কলেটস had built under all the jutting friezes and buttresses of the building. মানে সোয়ালোজ মানে চড়ুই পাখি, আর মার্লেটস মানে এক ধরনের পাখি। তারা কি করেছে দেখবে যে জাটিং ফ্রাইজেস মানে কিছু কিছু এক্সটেনশন দেবে না, ব্যালকনির মতো থাকে, সে ব্যালকনি মানে মেন বিল্ডিং থেকে যেটা এক্সটেন্ড করা থাকে, আমরা বলতে পারো ওটা ঝুলে থাকে অনেক, তো সেই রকম জাটিং ফ্রাইজেসের তলায় ওই যে পাখিগুলো নেস্ট করেছে। দ্য বাট্রেস মানে কোনো একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাকে আরও বেশি মজবুতি দেওয়ার জন্য এরকম স্ট্রাকচার তৈরি করা হয়, সো দ্যাট ইট ক্যান সাপোর্ট দ্যাট এন্টায়ার বিল্ডিং। ওই সাপোর্টগুলো তলায় তলায় অনেক পাখি নেস্ট বা বাসা বেঁধেছে, এবং খুব একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করেছে, এবং সেটা কিং ডানকানের খুব ভালো লেগে যায়। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড as he entered the palace, not only for its wonderful ambience but also due to the attention and respect of his hostess Lady Macbeth. Now কিং যখন এখানে ঘরে প্রবেশ করেন, এই ক্যাসেলে প্রবেশ করেন, সঙ্গে সঙ্গে এরকম একটা পরিবেশ থেকে ওনার ভালো লেগে যায়। শুধু এইটাই না, আর একটা কারণ ছিল, হোস্টেস মানে যে অতিথি আপ্যায়ন করছিল লেডি ম্যাকবেথ, উনি এত অ্যাটেনশন দিচ্ছিলেন এবং এত রেসপেক্ট দিচ্ছিলেন কিং ডানকানকে, সেইটাতেও মানে এই অতিথি পরায়ণতায় কিং ডানকান অভিভূত হয়ে যান। who had developed the art of camouflaging her treacherous purposes with smiles and charming etiquette. হ্যাঁ, কিন্তু লেডি ম্যাকবেথের ভিতরে এক আর বাইরে এক, তো সেই মনে আছে সেই লাইনটা পড়েছিলাম, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, সেই ডাইনিগুলো বলেছিল, সেটাই সত্যি হচ্ছে। সামনে খুব সুন্দরভাবে উনি কিং ডানকানকে অভ্যর্থনা করলেন লেডি ম্যাকবেথ, হাসির সঙ্গে, এটিকেট মানে খুব ভদ্রভাবে এবং সব কিছু নিয়ম মেনে, এবং এত সুন্দরভাবে উনি কিং ডানকানকে অভ্যর্থনা করলেন এবং আপ্যায়ন করলেন যে তাতে কিং ডানকান অভিভূত হয়ে গেলেন, এবং সেটাকেই বলেছে যে এটাতে মাস্টার হয়ে গেছে। লেডি ম্যাকবেথ এমন একজন মহিলা ছিলেন যিনি এটাতে খুব মাস্টারি করছে। ট্রেচারাস মানে ভিতরে যে কি পারপাস আছে সেইটা উনি অ্যাকচুয়ালি শি ওয়ান্টেড টু কিল কিং ডানকান, কিন্তু সেটা একদমই বাইরে বহিঃপ্রকাশ পেল না। ওনার সুন্দর ব্যবহার দিয়ে এবং ওনার হাসি দিয়ে উনি ওনার ভিতরে যে একটা বিশ্বাসঘাতক আছে সেটাকে উনি বেরিয়ে আসতে দিলেন না। Tired of his long journey, the king went early to bed.
অনেকটা একটা জার্নি করে এসেছিলেন কিং ডানকান, সেজন্য উনি কী করলেন, তাড়াতাড়ি শুয়ে পড়লেন। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, মধ্যরাত্রি। নাও ওভার হাফ দি ওয়ার্ল্ডস নেচার সিম ডেড, মানে অর্ধেক পৃথিবীটা মনে হচ্ছিল যে মরে গেছে, মানে সবাই ঘুমিয়ে আছে। উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেনস মাইন্ডস। নাও উইকেড ড্রিমস মানে ভয়ঙ্কর স্বপ্ন, নাইটমেয়ার্স। কি করে অ্যাবিউজ স্লিপিং মেনস মাইন্ডস, মানে যারা ঘুমিয়ে আছে সেরকম মানুষের বা ছেলেদের মাইন্ডটাকে অ্যাবিউজ মানে কি ডিস্টার্ব করে। এখানে কার কথা বলা হচ্ছে? অবভিয়াসলি ম্যাকবেথের কথা বলা হচ্ছে। অ্যান্ড নান বাট দি উলফ অর দি মার্ডারার ইজ আউট ফর হান্ট। এবং এত গভীর রাত্রে শুধুমাত্র দুই ধরনের ক্রিচারকেই দেখা যায় বাইরে, একটা হচ্ছে উলফদের, আর যারা মার্ডারার তাদেরকেই বাইরে দেখা যায়। দিস ওয়াজ দি টাইম ওয়েন লেডি ম্যাকবেথ ওক আপ। ঠিক এই সময় লেডি ম্যাকবেথ উঠলেন টু প্লট দি মার্ডার অফ দ্য কিং। কি করতে? কিংয়ের হত্যা করার প্লট বানাতে। শি উড নট হ্যাভ আন্ডারটেকেন আ ডিড so abhorrent to her sex, and she was well aware of her husband's nature that was too full of the milk of human kindness to execute a contrived murder. Now, she would not have undertaken a deed so abhorrent to her sex. তার মানে লেডি ম্যাকবেথের কথা বলা হচ্ছে। লেডি ম্যাকবেথ এরকম একটা কাজ করতেন না যেটা মহিলা হয়ে একদম বিপরীত নেচারের একটা কাজ, মানে মার্ডার, একটা ওম্যান, এগুলো খুব বিপরীত দুটো শব্দ বলা হয়। abhorrent মানে ভেরি ডিসিমিলার, এই দুটো জিনিস। তিনি নিজে মানে লেডি ম্যাকবেথ ডিসাইড করেছিলেন যে উনি ডানকানকে হত্যা করবে। তো লেডি ম্যাকবেথ এটা করতেন না যদি তিনি জানতেন যে তার হাজব্যান্ড এই কাজটা করতে পারবে। কিন্তু শি ওয়াজ ওয়েল অ্যাওয়্যার, কিন্তু উনি খুব ভালোভাবে জানতেন যে ওনার হাজব্যান্ডের একটা খুব সফট নরম হৃদয় আছে। এই যে এখানে এই কথাটা বলছে, হাজব্যান্ডস নেচার দ্যাট ওয়াজ টু ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, মানে তার লেডি ম্যাকবেথ জানতেন যে ওনার হাজব্যান্ডের হৃদয়টা খুব দয়ালু, সে একটা খুব দয়ালু একজন মানুষ, এবং সে এরকম কন্ট্রাইভ মানে প্ল্যান্ড, সে এরকম একটা প্ল্যান্ড মার্ডার করতে পারবে না। তো সেই জন্য উনি একটা মহিলা হয়েও এরকম একটা কাজ করতে সম্মত হয়েছিলেন। শি নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশিয়াস বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দি হাইট অফ ক্রাইম which commonly accompanies inordinate ambition. লেডি ম্যাকবেথ খুব ভালোভাবে জানতেন যে ওনার হাজব্যান্ডও উচ্চাকাঙ্ক্ষী এবং সে নিজেও চায় যে স্কটল্যান্ডের রাজা হতে, কিন্তু তা সত্ত্বেও সে তার ইচ্ছাটা বা তার অ্যাম্বিশনটা এত বড় ছিল না যে তার জন্য সে ক্রাইম করতেও প্রস্তুত ছিল। কিন্তু লেডি ম্যাকবেথের মতে যে কোনো ইনঅর্ডিনেট অ্যাম্বিশন মানে এক্সেসিভ, মানে যে কোনো খুব বড় খুব বেশি ধরনের উচ্চাকাঙ্ক্ষা যদি থাকে আর সেটাকে যদি ফুলফিল করতে হয় তাহলে তোমাকে ক্রাইম করতেই হবে। এবং উনি খুব ভালোভাবে জানতেন ওনার হাজব্যান্ড এত বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন না যে উনি সেটাকে ফুলফিল করার জন্য ক্রাইম করতেও প্রস্তুত। এবং এই সমস্ত কারণের জন্যই লেডি ম্যাকবেথ নিজের হাতেই কিং ডানকানকে হত্যা করার যে কাজ সেটা তুলে নেন। শি হ্যাড ওয়ান হিজ কনসেন্ট about the murder, but she doubted his resolution and she feared the natural tenderness of his disposition could defeat the purpose. Now, একটা কাজ লেডি ম্যাকবেথ করেছিলেন যে শি হ্যাড ওয়ান হিজ কনসেন্ট, মানে অনুমতি পেয়ে গেছিলেন লেডি ম্যাকবেথ ওনার হাজব্যান্ডের কাছ থেকে যে হ্যাঁ তুমি যদি চাও তাহলে তুমি কিং ডানকানকে খুন করতে পারো। বাট শি ডাউটেড হিজ রেজলিউশন, কিন্তু লেডি ম্যাকবেথের রেজলিউশন মানে ইন্টেনশন, ইচ্ছা, ম্যাকবেথের ইচ্ছার ওপরে ডাউট ছিল, মানে উনি 100% শিওর ছিলেন না। অ্যান্ড শি ফিয়ার দি ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন কুড ডিফিট দি পারপাস। এবং লেডি ম্যাকবেথের ভয় ছিল যে টেন্ডারনেস মানে সেন্সিটিভনেস, ডিসপোজিশন মানে মেন্টাল কন্ডিশন। তো উনি জানতেন যে ম্যাকবেথের একটা সেন্সিটিভ মেন্টালিটি আছে, মানে উনি একজন খুব সেন্সিটিভ ধরনের ব্যক্তি, এবং এই সেন্সিটিভ একটা মন থাকার ফলেই উনি ওনার যে স্কটল্যান্ডের রাজা হওয়ার যে একটা উচ্চাকাঙ্ক্ষা সেইটার পথে বাধা হতে পারে। এবং এটা একটা ভয় লেডি ম্যাকবেথ করেছিলেন যে যেহেতু খুব সেন্সিটিভ ধরনের ব্যক্তি সেই জন্য ও হয়তো এই ক্রাইমটা করবে না যার ফলে ও রাজা হতে পারে। এবং এরকম একটা ভয় এবং ডাউট সবসময় লেডি ম্যাকবেথের মধ্যে ছিল। তো এই কারণের জন্যই বারবার আমরা সেই কথাটাই ফিরে যাচ্ছি যে লেডি ম্যাকবেথ নিজেই ডিসাইড করে যে উনি ডানকানকে হত্যা করবেন এবং হত্যা করে ওনার হাজব্যান্ডকে স্কটল্যান্ডের কিং হতে সাহায্য করবেন। শি আর্মড উইথ এ ড্যাগার শি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার। না উনি কী করলেন, লেডি ম্যাকবেথ একটা ড্যাগার মানে ছুরি নিয়ে যেখানে যে রুমটাতে কিং ডানকান ঘুমিয়েছিলেন সেই রুমটাতে প্রবেশ করলেন। দেয়ার শি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ। সেখানে যে দেখলেন ডানকান মানে কিং ডানকান একদম অঘোর নিদ্রায় ঘুমিয়ে আছে। অ্যান্ড অ্যাজ শি ভিউড আর্নেস্টলি, যখন লেডি ম্যাকবেথ খুব কাছে গিয়ে খুব ভালোভাবে কিং ডানকানের মুখের দিকে তাকালেন,
there was something in his face which resembled her own father. তখন দেখলেন যে কিং ডানকানের মুখে এমন কিছু আছে যেটা লেডি ম্যাকবেথের বাবার ফেসের সঙ্গে ম্যাচ করে। এখানে আমরা বুঝতে পারি যে ইনার ফিলিং এগুলো হচ্ছে। লেডি ম্যাকবেথও তো একটা মানুষ, হিউম্যান, ওনারও ইমোশন আছে। তো উনি যখন দেখছেন যে একটা মানুষকে খুন করতে যাচ্ছেন, সেটা হচ্ছে ওনার বাবার সমবয়সী, তো সাথেও মেন্টালি এরকম চলে আসে, এর মুখটার সঙ্গে আমার বাবার ফেসটা ওনার মুখে। দিস ইজ অল, ইটস নট ট্রু। হতে পারে এটা লেডি ম্যাকবেথের মনের মধ্যে এই সমস্ত জিনিস চলছে এবং ওনার মনের মধ্যেও একটা ভ্রান্তির সৃষ্টি হচ্ছে। দাস শি হ্যাড নট দি রেজলিউশন টু প্রসিড ফার্দার। যখন উনি লেডি ম্যাকবেথ দেখলেন যে হ্যাঁ এই কিং ডানকানের মুখের সঙ্গে আমার বাবার মুখের অনেক মিল আছে, তখন তিনি ওনার যে ইচ্ছা ছিল কিং ডানকানকে হত্যা করার, সেটা থেকে বিরত হলেন। তো উনি পারলেন না কিং ডানকানকে হত্যা করতে। শি রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড। ফিরে গেলেন আবার লেডি ম্যাকবেথ। কনফার মানে ওরা হাজব্যান্ডের সঙ্গে আবার যুক্তি বা সলা পরামর্শ করতে। হি থট দেয়ার ওয়্যার স্ট্রং রিজনস আগেনস্ট দি মার্ডার। নাও যখন লেডি ম্যাকবেথ ফিরে গিয়ে ম্যাকবেথকে বললেন যে এরকম ব্যাপার আমি করতে পারিনি, তখন ম্যাকবেথ কিন্তু একবার বোঝানোর চেষ্টা করলো ওনার ওয়াইফকে যে আমরা যে কিং ডানকানকে খুন করার একটা প্ল্যান করেছি, সেটা কিন্তু খুব বাজে কাজ, খুব খারাপ কাজ হচ্ছে। এবং তার রিজন হিসেবে উনি এই 2-3টে রিজন দিলেন। কী কী রিজন দিলেন? তাহলে 2টো রিজন আমরা পেলাম। একটা হচ্ছে শুধুমাত্র ম্যাকবেথ ওনার প্রজাই নন, ওনার একজন ক্লোজ রিলেটিভ, সেই হিসেবে খুন করা উচিত না। সেকেন্ড রিজন হচ্ছে কিং ডানকান তার বাড়িতে অতিথি, তার বাড়িতে এসছে বেড়াতে, এবং এই একজন অতিথিকে খুন করা সেটা একটা খুব বাজে বিষয়। তাহলে এখানে বুঝতে পারছি যে ম্যাকবেথ ওনার উচ্চাকাঙ্ক্ষা একদিকে আছে, আর একদিকে একটা সফট জেন্টল কাইন্ড যে হার্ট আছে, এই দুটোর মধ্যে টাসেল চলছে। এবং উনি ওনার ওয়াইফকে খুব ডিটারমাইন্ডলি বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের কিং ডানকানকে খুন করা উচিত না। এটা কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা থেকে বলছে না, এটা ম্যাকবেথ। এখানে মানে দেখা যাচ্ছে ম্যাকবেথের 2টো সাইড আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফ্যানি অফ গ্ল্যামিস ম্যাকবেথ, যে হচ্ছে ভীষণ প্রজাদরদি, তার একটা সফট হার্ট আছে এবং উনি ওনার রাজাকে বা ওনার কিংকে ভালোবাসেন এবং উনি একজন লয়াল জেনারেল। আর আরেক দিকে আছে থানে অফ কাউডর, সে যাকে থানে অফ কাউডর করা হচ্ছে, সে কিন্তু সেই ম্যাকবেথ কিন্তু আলাদা। সে একজন উচ্চাকাঙ্ক্ষী এবং একজন ক্রুয়েল এবং এমন একজন স্বার্থপর বা সেলফিশ ব্যক্তিতে পরিণত হয়েছে যে তার উচ্চাকাঙ্ক্ষাটাকে ফুলফিল করার জন্য ক্রাইম করতেও প্রস্তুত। তাহলে এই 2টো সাইডের মধ্যে টাসেল চলছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে থানে অফ গ্ল্যামিস যে ম্যাকবেথ, সে কিন্তু লেডি ম্যাকবেথকে বোঝাচ্ছে যে কেন খুন করা উচিত নয়। আবার মাঝে মাঝে আমরা দেখতে পাবো যখন আগে যাব যে মাঝে মাঝে থানে অফ কাউডর, যে ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, যে ভীষণ ক্রুয়েল, সে এই ম্যাকবেথের উপরে কবজা করে নিচ্ছে, তখন আবার ম্যাকবেথ কমপ্লিটলি ডিফারেন্টলি অ্যাক্ট করছে। তার মানে বোঝা যাচ্ছে যে 2টো সাইড, একটা ব্যাড সাইড বা ইভিল সাইড আর একটা গুড সাইড অফ হিউম্যান নেচার, এই দুটোই ম্যাকবেথের মধ্যে দেখানোর চেষ্টা করেছেন উইলিয়াম শেক্সপিয়ার। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দি থ্রেট অফ দি মার্ডারার্স, নট টু বেয়ার দ্য ড্যাগার হিমসেলফ। তো সেই জন্য ম্যাকবেথ বলছেন যে যেহেতু উনি আমাদের বাড়িতে অতিথি হয়ে এসছেন, তাহলে আমার উচিত অতিথির প্রোটেকশন করা, মানে অতিথিকে সেভ করা যে কোনো ধরনের থ্রেট থেকে। সেটা না করে আমি নিজেই থ্রেট হয়ে ছুরি নিয়ে আমার রাজাকে মারতে যাচ্ছি। তো সেটা ম্যাকবেথ বলছেন যে দিস ইজ নট কারেক্ট। হি অলসো থট হাউ জাস্ট অ্যান্ড বিলোভেড এ কিং ওয়াজ ডানকান। এবং তারপরে এটাও ভাবছে ম্যাকবেথ যে রাজা হিসেবে এরকম নয় যে রাজা হিসেবে সে ভীষণ অত্যাচারী একজন রাজা কিং ডানকান, সে খুব লাভিং, জাস্ট মানে সঠিক কাজটা করেন, যেটা ঠিক সেটাই করেন। বেনেভোলেন্ট মানে ভীষণ ভালো, ভীষণ লাভিং, ভীষণ প্রজা দরদি একজন রাজা আছেন, রাজা হচ্ছেন ডানকান, সেটাও একটা প্রধান কারণ। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, তার মানে হাউ ক্লিয়ার অফ অফেন্স মানে সে আজ পর্যন্ত তার প্রজাদের উপরে কোনো অত্যাচার করেননি, তার প্রজারা ডানকানের আন্ডারে ভীষণ খুশি আছে। হাউ লাভিং টু হিজ নোবেলিটি দ্যাট দেয়ার সাবজেক্টস ওয়ার ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ। বলছি হাউ, আরেকটা কারণ হচ্ছে হাউ লাভিং টু হিজ নোবিলিটি। নোবিলিটি মানে বলতে পারো তার খুব কাছের যারা লোক, যারা তাদের সলা পরামর্শ দেয়, তাদেরও উনি এত ভালোবাসা জানতে, তারাও কিন্তু ভীষণ ভালোবাসে। তারপরে আমরা যদি এই খুনটা করি তাহলে, এবং তারা যদি সেটা জানতে পারে, তারা কিন্তু দ্বিগুণভাবে চেষ্টা করবে যে যখন তারা জানতে পারবে যে হ্যাঁ হত্যা করা হয়েছে তাদের লাভিং কিংকে এবং হত্যা করেছে ম্যাকবেথ, তখন তারা অবশ্যই প্রতিশোধ নেবে এবং প্রতিশোধটা আরও বেশি ভয়ানক হবে। এই সব কিছু কথা কিন্তু ম্যাকবেথ ভাবছে। মোর ওভার বাই দি ফেভার্স অফ দ্য কিং
ম্যাকবেথ স্টুড হাই ইন দি ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন। তারপরে আরেকটা কথা ভাবছি ম্যাকবেথকে, আর তাছাড়া কিং ডানকান ওনাকে ভীষণ ভালোবাসেন এবং ওনার সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলেন, এবং প্রধানত কিং ডানকানের জন্যই তার এত যে নাম ডাক অ্যাজ এ জেনারেল সেটা কিন্তু সম্ভব হয়েছে। এবং সবাই যে ম্যাকবেথের সম্বন্ধে একটা ওপিনিয়ন দেয় যে ম্যাকবেথ ইজ এ গ্রেট পার্সন অ্যান্ড হি ইজ অ্যান অ্যাসেট ফর স্কটল্যান্ড, সেটাতে কিন্তু কিং ডানকানের অনেকটা হাত আছে। অ্যান্ড হাউ কুড দোজ অনার্স বি স্টেড বাই দি রেপুটেশন অফ সো ফাউল আ মার্ডার। বলছে এত কিছু আমি পেয়েছি, সেই এত সম্মান আমাকে দিয়েছেন কিং ডানকান, সেইগুলো আমি সেই ডানকানকে হত্যা করে কিভাবে স্টেন্ড মানে কীভাবে আমি বিকৃত করতে পারি বা কীভাবে আমি দাগদার করতে পারি। সো ম্যাকবেথ বলছেন যে আমি যদি এই খুনটা করি, কারণ লেডি ম্যাকবেথ ফিরে এসে বললেন যে আমি কেন করতে পারছি না, কারণ আমার মুখটা দেখে মনে হচ্ছে আমার বাবার মুখের সঙ্গে মিশছে না, তোমাকে যে খুন করতে হবে। তখন ম্যাকবেথ বলছেন যে দিজ আর দ্য রিজনস উই শুড নট কিল ডানকান, আমাদের ডানকানকে হত্যা করা উচিত নয়। ইন দিজ কনফ্লিক্টস অফ মাইন্ড Lady Macbeth found that her husband has resolved to proceed no further. Now এখানে যখন এরকম কনফ্লিক্ট চলছে কি করব না করব না, তখন লেডি ম্যাকবেথ ফাউন্ড মানে বুঝতে পারলেন, আন্ডারস্টুড যে দ্যাট হার হাজব্যান্ড, যে ওনার হাজব্যান্ড হ্যাড রিজলভ টু প্রসিড নো ফার্দার, যে এটা রিজলভমেন্ট ডিসিশন নিয়ে নিয়েছেন যে তিনি আর প্রসিড মানে তিনি আর আগে যাবেন না বা তিনি এই খুনটা করবেন না, এটা লেডি ম্যাকবেথ বুঝে গেলেন। বাট শি ওয়াজ আ ওম্যান নট ইজিলি শেকেন ফ্রম হার ইভিল পারপাস। কিন্তু উনি এমন একজন মহিলা ছিলেন যে যাকে তার পারপাস মানে উদ্দেশ্য থেকে খুব সহজে নড়ানো যায়। ইভিল মানে খুব খারাপ উদ্দেশ্য, সেই খারাপ উদ্দেশ্য থেকে কিন্তু সহজে নড়ানো মহিলা উনি ছিলেন না। She began to pour in at his ears words which infused a portion of her own spirit into his mind. Now উনি তখন লেডি ম্যাকবেথের কানে কি ঢালতে লাগলেন, উনি অ্যাকচুয়ালি ওনার আত্মাটা যেরকম, ওনার মনটা যেরকম ক্রুয়েল এবং উনি যেরকম উচ্চাকাঙ্ক্ষী এবং উনি যে কোনো মতে ক্রাইম করেও যে নিজের পারপাসটাকে সলভ করতে চাইছিলেন, সে ওনার যে সোলটা সেইটা মানে ওনার যত এনার্জি ছিল সেই এনার্জি দিয়ে উনি মোটিভেট করার চেষ্টা করলেন ম্যাকবেথকে কি তোমাকে এই খুনটা করতেই হবে। সেই জন্য বলছে দেখো, began to pour in his ears words which infused a portion, infused মানে ইনজেক্ট, কারোর শরীরে ঢুকিয়ে দেওয়া, তো উনি এখানে শরীর না মাথায়, কারো মাথায় কিছু ঢুকিয়ে দেওয়া, তো ইনফিউজড এ পোর্শন অফ আর ওন স্পিরিট মানে ওনার নিজের যে আত্মা আছে, ওনার নিজের যে একটা ইভিল স্পিরিট আছে, সেই স্পিরিটটাকে উনি কার মাথায় ঢুকিয়ে দিলেন, ম্যাকবেথের মাথায়। Assigning reasons upon reasons why he should not shrink from the resolution he had earlier undertaken. Assigning reasons upon reasons মানে একটার পরে একটা কারণ দেখাতে লাগলেন লেডি ম্যাকবেথ কি এই কারণগুলোর জন্য আপনি প্রথমে যে উদ্দেশ্য নিয়েছিলেন কিং ডানকানকে হত্যা করার, সেটা থেকে আপনার সরে যাওয়া উচিত নয়। And how the action of one night would give their all the coming days and nights to come sovereign power and royalty. এবং এটাও বোঝাতে লাগলেন লেডি ম্যাকবেথ কি একটা রাত্রির ব্যাপার, আজকের রাত্রিটা আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে ভবিষ্যতের অনেক দিন এবং রাত্রি এমন আসবে যেখানে আমরা সোভরিন মানে সুপ্রিম পাওয়ার আর রয়্যালটি মানে রাজার মতো খাতির আমরা পাবো। সেই সব কিছু ভবিষ্যতের বহু নাইটে এবং বহু ডেতে পাওয়ার জন্য শুধু আজকের রাত্রিটাতে আমাদেরকে এই কাজটা করতেই হবে, এরকম নয় যে আমাদের প্রতিদিন এই কাজটা করতে হচ্ছে। She even accused him of cowardice and fickleness. নাও তারপরে মানে ডেভিলস অ্যাডভোকেট হয় না, যে ভালোও বলে আবার তারপরে পরের মধ্যে খারাপও বলে, তো সেরকম একটা রোল প্লে করছিলেন লেডি ম্যাকবেথ। তারপরে ওনাকে আবার বললেন যে আপনি একটা কাওয়ার্ড মানে ভীতু, অ্যান্ড ফিকেলনেস মানে আপনার মন খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়, তো আপনার মনের ঠিক নেই। সো এই সমস্ত বলে ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, রিভার্টিং মানে আবার আগের ডিসিশন, মানে প্রথমে যে বলেছিলেন না আমি ক্রাইম করবো না, ম্যাকবেথ বলেছিল যে আমি ক্রাইম করবো না, ক্রাইম আমার উচ্চাকাঙ্ক্ষাটাকে ফুলফিল করার জন্য, বলছে যে আপনি আবার সেই আগের ডিসিশনে আপনি ফিরে যাচ্ছেন, তো এ থেকে বোঝা যায় আপনি ভীতু এবং আপনি মনস্থির করতে পারেন না। She also told him how practicable it would be to lay the guilt of the deed on the drunken grooms who were sleeping in the king's chamber. এবং তারপরে বললেন যে আপনি তো ধরা পড়বেন না, লেডি ম্যাকবেথ বললেন, কারণ যে রুমটাতে কিং ডানকান ঘুমিয়েছিলেন, গ্রুমস মানে ওনার অ্যাটেন্ডেন্ট মানে ওকে যে সবসময় দেখাশোনা করে, সেরকম দুজন ওই একই রুমে ঘুমিয়ে আছে এবং তারা ভীষণ ড্রাঙ্ক এবং তারা প্রচুর মদ্যপান করেছে। তো আমরা এই খুনটা করে বা আপনি এই খুনটা করে খুব সহজেই সেই খুনটার দোষারোপটা আমরা ওই দুজন অ্যাটেন্ডেন্টের উপরে চাপিয়ে দিতে পারি। তো তাতে
তার মানে এতে আপনার কোনো ক্ষতি হবে না, এতে আপনার উদ্দেশ্যটা সাধন হয়ে যাবে এবং আপনি ইউ উইল বিকাম দি কিং অফ স্কটল্যান্ড। সো ম্যাকবেথ টুক দি ড্যাগার ইন হিজ হ্যান্ড। যখন লেডি ম্যাকবেথ পুরো কনভিন্স করে দিলেন ম্যাকবেথকে, তখন ম্যাকবেথ কী করলো, তার নিজের হাতে ছুরিটা নিল অ্যান্ড সফটলি স্টোল ইন দি ডার্ক টু দি রুম ওয়ার ডানকান স্লেপ। এবং সফটলি স্টোল মানে আস্তে আস্তে হাঁটা, এবং উনি প্রায় মানে সেই একটা চোর যেরকমভাবে হাঁটে ঠিক সেইভাবে হাঁটতে হাঁটতে যে রুমে ডানকান ঘুমিয়েছিলেন সেই রুমে প্রবেশ করলেন। অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দি বেড চেম্বার হি ভিজুয়ালাইজ অ্যানাদার ড্যাগার হ্যাঙ্গিং ইন দি এয়ার উইথ দি হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম। নাও অ্যাজ হি যখন তিনি ওই যে বেডটার মধ্যে, যে বিছানার মধ্যে ঘুমিয়েছিলেন কিং ডানকান, সেই দিকে যাচ্ছিলেন, তখন উনি ভিজুয়ালাইজ করছেন। তার মানে বোঝা যাচ্ছে একটা কনফ্লিক্ট চলছে, কারণ ম্যাকবেথ উনি আসলে তো একজন খারাপ ব্যক্তি নন, কিন্তু সার্কামস্ট্যান্সেস, পরিস্থিতি এবং ওনার গ্রিড, যেটা হিউম্যান সাইকোলজি হয়, ওনার গ্রিডটা ওনাকে পেয়ে বসেছে, কিন্তু বাই হার্ট ইজ এ গুড পারসন। তো সেই ভালো ব্যক্তিটা তখন ওকে কি দেখাচ্ছে, ভিজুয়ালাইজ করছেন উনি যে ওনার দিকেও, উনি যে যখন একটা ড্যাগার নিয়ে কিং ডানকানকে হত্যা করতে যাচ্ছেন, তখন দেখছেন ওনার দিকেও একটা ড্যাগার পয়েন্ট করা আছে, উনি হত্যা করতে যাচ্ছেন এবং ইন দ্য প্রসেস উনি নিজেও হি ইজ গেটিং মার্ডার। তার মানে বোঝা যাচ্ছে ওনার যে ভালো সত্তাটা, সেটাকেই উনি কিং ডানকানকে হত্যা করতে যাচ্ছেন না, আসলে উনি নিজের ভালো সত্তাটাকেও হত্যা করতে যাচ্ছেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এটা বোঝাতে চাইছেন যে ইফ ইউ ডু সাম ব্যাড থিংস, ইফ ইউ ডু ইভিল থিংস, তুমি যদি কাউকে ইফ ইউ ওয়ান্ট টু কিল সামওয়ান, তাহলে নট অনলি ইউ আর কিলিং দ্যাট পারসন, তুমি সেই ব্যক্তিটাকে মারছো না, তার সঙ্গে সঙ্গে তুমি নিজেকেও বা তোমার যে নিজের ভালো দিক সেটাকেও মেরে দিচ্ছ। এবং এই জিনিসগুলোই যখন যাচ্ছিলেন ম্যাকবেথ কিং ডানকানকে হত্যা করতে, এই জিনিসগুলো উনি ভিজুয়ালাইজ করছিলেন। অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার। এবং উনি ভিজুয়ালাইজ করছেন যে একটা ড্যাগার ওনার দিকে পয়েন্ট করা আছে, এবং সেই ড্যাগারটা বা সেই ছুরিটার মধ্যে ড্রপস অফ ব্লাড, রক্তের সেই ড্যাগার থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। তার মানে বোঝা যাচ্ছে যে ওই ড্যাগারটা দিয়েই খুন করা হয়েছে। ম্যাকবেথ ট্রাইড টু গ্রাস্প দ্য ড্যাগার বাট ইট ফেডেড ইনটু দি এয়ার। তো ম্যাকবেথ সেই ড্যাগারটাকে ধরতে গেলেন, কিন্তু সেই ড্যাগারটাকে ধরতে পারলেন না, সেটা বাতাসে মিলিয়ে গেল। মানে এর থেকে বোঝা যাচ্ছে যে উনি অ্যাকচুয়ালি এগুলো সব মনের মধ্যে ভিজুয়ালাইজ করছেন। ইট ওয়াজ ওনলি আ ফ্যান্টাজম ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড প্রেম। ইয়েস, ফ্যান্টাজম মানে ভৌতিক ব্যাপার। তো এ বলছে যে এটা শুধুমাত্র একটা ওনার মনের ক্রিয়েশন ছিল এটা, যেহেতু ওনার মনটা ভীষণ হট, মানে এখন অপ্রেসড মিনস ইট ওয়াজ ভেরি রেস্টলেস, এখন অনেক কিছু চলছিল ওনার মাইন্ডের মধ্যে। তো সেই জন্য সেই মাইন্ডটাই ওই রকম একটা ড্যাগার, যেটাতে রক্ত মাখা আছে, এরকম একটা ড্যাগার যেটা ওর দিকে পয়েন্ট করে আছে, এরকম একটা ড্যাগারকে উনি ভিজুয়ালাইজ করছিলেন। ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড, মানে এই যে কিং ডানকানকে উনি খুন করতে যাচ্ছেন, তারপরে কি কনসিকুয়েন্সেস হতে পারে, আমি কেন খুন করছি, আমার এই খুন করাটা ঠিক নয়, এবং আমি এমন একজন ব্যক্তিকে খুন করছি যে আমাকে সব কিছু দিয়েছে, আমি যেখানে এত কিছু জিনিস ভাবছিল ম্যাকবেথ, এবং তার সঙ্গে সঙ্গে আবার খুন করতে যাচ্ছিল। তো ওনার মাইন্ডে ভীষণ চাপ পড়ছিল, ভীষণ স্ট্রেসড হয়েছিল, এবং সেই স্ট্রেসড মাইন্ডটাই ওই ধরনের একটা পিকচারকে ভিজুয়ালাইজ করেছিল। ওভারকামিং দিস ফিয়ার, ম্যাকবেথ এন্টার ডানকানস রুম অ্যান্ড স্লিউ দি হ্যাপলেস কিং উইথ ওয়ান স্ট্রোক অফ দি ড্যাগার। যাই হোক, অনেক ভয় পাচ্ছিল প্রথমে, তারপর ওই যে আমরা দেখলাম যে অনেক কিছু ভিজুয়ালাইজ করছিল, মনের মধ্যে অনেক দুশ্চিন্তা আসছিল, সেই ভয় এবং দুশ্চিন্তা কাটিয়ে অবশেষে ম্যাকবেথ ডানকানের রুমে প্রবেশ করলো, এবং প্রবেশ করে স্লিউ মানে মার্ডার, হত্যা করা, হ্যাপলেস মানে যে অসহায়, হেল্পলেস। কিং ডানকান যে অসহায় অবস্থায়, বলতে পারে নিরস্ত্র অবস্থায় ঘুমিয়েছিল গভীর নিদ্রায়, তাকে সেই অবস্থাতেই ম্যাকবেথ খুন করলো। কি দিয়ে? যে ছুরিটা নিয়ে গেছিল, সেই ছুরির এক কোপে ডানকান কিন্তু মারা গেলেন। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যখন হত্যা করে ম্যাকবেথ বেরিয়ে আসবেন রুম থেকে, ওয়ান অফ দ্য গ্রুমস হু আর স্লিপিং ইন দ্য চেম্বার, যে অ্যাটেন্ডেন্টগুলো মানে রাজা ডানকানের সহচরগুলো যারা ওই রুমের মধ্যে ঘুমাচ্ছিল, যে দুজন, তার মধ্যে যে কোনো একজন ঘুম থেকে উঠে গেল, লাফড অ্যান্ড ক্রাইড আউট। আর প্রথমে সে তো মদ্যপ অবস্থায় ছিল, সেই মদ্যপ অবস্থাতেই উঠলো, উঠে প্রথমেই হাসলো, তারপর আবার কাঁদতে শুরু করে দিল। মার্ডার ফর উইচ বোথ অফ দেম ওক আপ, যে একজন হঠাৎ করে উঠে পড়লো ঘুম থেকে উঠেই প্রথমে হাসতে শুরু করলো, তারপরে কেঁদে উঠে চিৎকার করে উঠলো মার্ডার এই কথাটা বলে, এবং যখন এই কথাটা বললো তখন ওর আরেকজন যে সঙ্গী ছিল সেও ঘুম থেকে উঠে গেল। বাট দেন ওয়ান অফ দেম স্যাড, গড ব্লেস আস,
and the other responded amen. এবং তারপরে ওই দুজনের মধ্যে একজন বলল কি গড ব্লেসেস, গড আমাদেরকে ব্লেস করুক, আশীর্বাদ করুক। আর এটা খ্রিস্টানদের একটা কাস্টম বলতে পারো, যে কেউ যদি বলে গড ব্লেস ইউ বা গড ব্লেসেস, তখন আরেকজনকে যে শুনবে, যারা শুনবে বা যে শুনবে তাদেরকে আমেন বলতে হবে। তো সেই জন্য আরেকজন যে ওর সাথী ছিল সে আমেন বলল। মানে এটা বুঝতে পারা যাচ্ছে যে ওরা দেখতে পাচ্ছে সামনে কি হচ্ছে, কিন্তু সেটাকে ঠিকমতো গ্রাস্প করতে পারছে, সেটাকে ঠিকমতো বুঝতে পারছে না, বিকজ তারা তাদের সঠিক ফ্রেম অফ মাইন্ডে নেই, বিকজ তারা মদ্যপ অবস্থায় ছিল। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমেন, বাট দি ওয়ার্ড সিমড টু বি স্ট্রাক ইন হিজ থ্রোট অ্যান্ড হি কুড নট আটার। নাও ম্যাকবেথ তো ওখানে ছিল, ম্যাকবেথ এত ভয় পেয়ে গেছে হঠাৎ করে, কারণ সে প্রায় ধরা পড়ে যাবে, হাতে হাতে ধরা পড়ে যাবে, সেরকম একটা অবস্থার মধ্যে এসছে। কিন্তু যখন সবাই আমেন বললো, তখন সেও তার সঙ্গে সঙ্গে আমেন বলার চেষ্টা করলো, মানে এটা বোঝাতে চাইলো যে এভরিথিং ইজ নর্মাল, এভরিথিং ইজ ফাইন। কিন্তু সে এত ভয় পেয়ে গেছিল যে সেটা বলতে গিয়েও মনে হলো যে তার গলার কাছে এসে শব্দটার বাইরে বেরোনো, গলাতে আটকে গেল। তো আমরা বোঝা যাচ্ছে ভয়ে ওনার গলা শুকিয়ে গেছিল। হি ফেল্ট দ্যাট হি হার্ড আ ভয়েস হুইচ স্যাড, এবং তখন ম্যাকবেথ ফেল্ট মানে অনুভব করলেন যে মনে হলো যে কেউ যেন বলছে স্লিপ নো মোর, ম্যাকবেথ মার্ডার্স স্লিপ, দি ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশেস লাইফ। এটা খুব ইম্পর্টেন্ট কথা। ও মনে হচ্ছিল কেউ যেন ওকে বলছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি উইলিয়াম শেক্সপিয়ার বলে দিয়েছেন, এটাও ম্যাকবেথের অন্তরাত্মাই বলছিল, ওর নিজের বিবেক চিৎকার করে ম্যাকবেথকে বলছিল। কি বলছিল? স্লিপ নো মোর। তার মানে এটা বলছিল যে স্লিপ নো মোর মানে আজকের পর থেকে তুমি আর ঘুমাতে পারবে না। ম্যাকবেথ মার্ডার্স স্লিপ, বিকজ এই যে আগে যেরকম বলেছিলাম যে কেউ যদি মার্ডার করে তাহলে সে তার নিজের ভালো দিকটাকে আগে মার্ডার করে, তারপরে সে যাকে মার্ডার করতে আছে তাকে মার্ডার করে। এখানেও সে কি করলো, যখনই ডাঙ্কানকে হত্যা করলো ঘুমন্ত অবস্থায়, যে মুহূর্তে সে এটা করলো সেই মুহূর্ত থেকে কিন্তু তার ঘুম উড়ে গেল এবং সে তার নিজের ঘুমটাকেও মার্ডার করে দিল। দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশেস লাইফ, এবং যে ঘুম লাইফটাকে নারিশ করে মানে পুষ্টি দেয়, সেই ঘুমটা কিন্তু তার জীবন থেকে উধাও হয়ে গেল। কার জীবন থেকে? ম্যাকবেথের জীবন থেকে। তাহলে এখানে শুধুমাত্র সে কিং ডাঙ্কানকে হত্যা করল না, সে তার সঙ্গে সঙ্গে নিজের ঘুমকেও হত্যা করলো। গ্ল্যামিস হ্যাজ মার্ডার্ড স্লিপ। তার মানে এখানে গ্ল্যামিস মানে আমি বলেছিলাম আগে যে দুটো দিক, গ্ল্যামিস থানে অফ গ্ল্যামিস যে ম্যাকবেথ, দ্যাট ইজ দি গুড সাইড অফ ম্যাকবেথ, আর থানে অফ কাউডোর সেটা হচ্ছে ইভিল বা ব্যাড বা গ্রিডি সাইড অফ ম্যাকবেথ। তাহলে এখানে গ্ল্যামিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, তার মানে ভালো যে ম্যাকবেথ সেটা কি করলো, সে তার ঘুমটাকে মার্ডার করে দিল। কারণ দেখো, আমি যদি ভালোই, আমার মধ্যে সত্যি যদি কিছু ভালো জিনিস এখনও থাকে, তাহলেই আমি কোনো কিছু মার্ডার করে বা কোনো কিছু বাজে কাজ করে সেটা আমাকে বিবেক আমাকে সবসময় বলবে। তো সেই জিনিসটাই এখানে হলো, সে বিবেকটাই ওকে দংশন করতে লাগলো। তো আমরা বোঝা যাচ্ছে এখনও কিছু ভালো জিনিস আছে ওর মধ্যে। তাহলে সেই ভালো জিনিসটা কার মধ্যে আছে? থানে অফ গ্ল্যামিসের মধ্যে আছে। তো সেই থানে অফ গ্ল্যামিসের যে ঘুম সেটা কিন্তু খুন করে দিল, মার্ডার করে দিল। অ্যান্ড দেয়ারফোর কাউডোর শ্যাল দেয়ারফোর স্লিপ নো মোর। এবং তারপরে এবার বোঝা যাচ্ছে যখনই খুনটা করে দিয়েছে ম্যাকবেথ, তার মানে এখন থানে অফ গ্ল্যামিস থেকে ও সম্পূর্ণরূপে থানে অফ কাউডরে পরিণত হয়েছে, মানে তোর ইভিল সাইডটা ম্যাকবেথের ওকে সম্পূর্ণভাবে গ্রাস করে নিয়েছে এবং সে এরপর থেকে কিন্তু আর ঘুমাবে না। দ্যাট ইজ ফাইনাল, বিকজ যে জিনিসটা ওকে ঘুমাতে দিত পিস অফ মাইন্ড, সেটাই চলে গেছে ম্যাকবেথের। নাও এখান থেকে উইলিয়াম শেক্সপিয়ার বলছেন এরপর থেকে যা কাজ করবে সে থানে অফ কাউডোর করবে সব কিছুই, কিন্তু একটা জিনিস সে করতে পারবে, সেটা হচ্ছে হি উইল নট বি এবল টু স্লিপ। ঘুমাতে পারবেন মানে এখানে বলতে চাইছেন অ্যাকচুয়ালি শেক্সপিয়ার হি উইল নট বি এবল টু স্লিপ পিসফুলি। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর। তখন আবার বললো কি, ম্যাকবেথ এরপর থেকে কিন্তু আর ঘুমাবে না। Macbeth thus returned to his wife, who by now had started to think that he had failed in his objective. Now, ম্যাকবেথ যখন ডানকানকে খুন করে তার ওয়াইফের কাছে ফিরে গেল, কিন্তু ফিরতেও দেরি হচ্ছিল, কারণ মাঝখানে যখন ও ডানকানের রুম থেকে বেরোতে যাচ্ছিল তখন আবার ওই দুজন অ্যাটেন্ডেন্ট জেগে গেছিল, তো ওখানে একটু দেরি হয়ে গেছিলো। এই দেরি দেখে ওর ওয়াইফ ভেবে নিয়েছিল যে তাহলে বোধহয় যে উদ্দেশ্য নিয়ে ম্যাকবেথ গিয়েছে ডানকানের রুমে, যে ডানকানকে হত্যা করতে, সেটা হয়তো করতে পারেনি। মানে বোঝা যাচ্ছে যে লেডি ম্যাকবেথ বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। হি কেম ইন সাচ distracted state that she reproached for his want of resoluteness and sent him to wash his hands of the blood that stained them. না, যখন ফিরে এলো ম্যাকবেথ খুন করে ডানকানকে, সে এত ডিস্ট্র্যাক্টেড মানে অন্য মেন্টাল স্টেটে ছিল, মনে হচ্ছিল যে ম্যাকবেথ সে নিজের মধ্যে নেই, মানে হি ওয়াজ শকড। ও
ও এইমাত্র খুব বড় একটা খুবই ঘৃণিত একটা অপরাধ করে এরকম একটা মেন্টাল স্টেটের মধ্যে ছিল। সেটা লেডি ম্যাকবেথ দেখে বুঝতে পারলেন। সেই জন্য উনি কি করলেন, লেডি ম্যাকবেথকে বোঝালেন, রিপ্রোচ মানে স্কোল্ড করা, বকাঝকা করলেন কি তুমি এরকম কেন করছো, মানে এটা বলতে লাগলেন তো হোয়াট এভার ইউ হ্যাভ ডান ইউ হ্যাভ ডান ফর আস, তুমি এটা আমাদের জন্য করেছো, তুমি তোমার নিজের ভালোর জন্য করেছো এবং এটাতে সবারই মঙ্গল, তো ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট ইট, তুমি যেটা করেছো সেটা কোনো অপরাধ নয়, সেটার জন্য খারাপ ভেবো না। এবং সেই সব করে ওকে বকাঝকা করতে লাগলো লেডি ম্যাকবেথকে। ওয়ান্ট অফ হিজ রেজলিউটনেস মানে ফার্মনেস, এবং তারপরে বললো লেডি ম্যাকবেথ কি এই সময় তোমাকে একটু শক্ত হতে হবে এবং তোমাকে একটু দৃঢ় হতে হবে। এবং তারপরে সে তাড়াতাড়ি তাকে কি বললো কি তুমি যাও, তুমি যে ফ্রেশ হয়ে নাও এবং তোমার যে রক্তের দাগ তোমার শরীরে লেগে গেছে সেগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করে নাও। মিনওয়াইল, এবং ঠিক সেই সময় she took the dagger to stain the cheeks of the grooms with blood in order to make it seem their guilt. নাও যখনই ম্যাকবেথ চলে গেল নিজেকে পরিষ্কার করতে, তার রক্তের যে দাগ তার শরীরে লেগেছিল সেগুলো ধুতে, ঠিক সেই সময় লেডি ম্যাকবেথ সেই ড্যাগারটা নিয়ে, যে ড্যাগারে ডানকানের রক্ত লেগে আছে, সেই ড্যাগারটা নিয়ে সে আবার ডানকানের রুমে যে প্রবেশ করলো এবং সেখানে যে দুটো অ্যাটেন্ডেন্ট মদ্যপ অবস্থায় ঘুমিয়েছিল তাদের গালে সেই রক্ত মাখিয়ে দিল এবং সেটা মাখিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সে আবার নিজের রুমে ফিরে এলো। তার মানে এটা বোঝাতে চাইলো ওদের গালে রক্ত মাখালে এটা বোঝা যাবে যে খুনটা আসলে ওই দুটো অ্যাটেন্ডেন্টই করেছে। ডে ব্রোক, সকাল হলো, and with it was the discovery of the murder, and though Macbeth and his wife showed their utmost grief and the evidence of murder were sufficiently strong against the grooms. Now যখন সকাল হলো, এটা যখন সবাই জানতে পারলো, ডিসকভারি মানে এটা যখন জানা গেল যে কিং ডানকানকে হত্যা করা হয়েছে বা কেউ হত্যা করেছে, এবং লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ যারা হচ্ছে প্রধান ষড়যন্ত্রকারী, তারাও তাদের আটমোস্ট গ্রিফ মানে তারা যে ভীষণ দুঃখ পেয়েছে, তাদের যে খুব বেদনা হয়েছে এবং তারাও যে খুবই যন্ত্রণা পাচ্ছে সেটা যতটা পারলো দেখানোর চেষ্টা করলো। এবং এটা খুব সরাসরি প্রমাণও হয়ে গেল যে ওই দুটো গ্রুমই কিং ডানকানকে হত্যা করেছে, কারণ তাদের গালেতেই রক্তের দাগ লেগেছিল। এটা কিন্তু খুব পরিষ্কারই ছিল, সবাই এটা দেখতে পেলো যে একটা খুন হয়েছে এবং খুনটা ওই দুটো অ্যাটেন্ডেন্টই করেছে। এবং লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ তারা ভীষণ এটাতে খুবই শকড হয়েছেন এবং খুব বেদনা পেয়েছেন বা ব্যথা পেয়েছেন, সবাই দেখতে পেলো। বাট কিন্তু yet the entire suspicion fell upon Macbeth, কিন্তু সব চোখের কাছে এত ক্লিয়ার থাকা সত্ত্বেও কিন্তু পুরো সন্দেহটা ম্যাকবেথের উপরেই গেল। ডানকানস টু সন্স fled immediately, এবং যখন এই কথাটা জানতে পারলো ডানকানের তার দুটো ছেলে, তারা ভয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পলায়ন করলো। ম্যালকম দি এল্ডার, ম্যালকম মানে যে বড় দুজনের মধ্যে ছিল, ডানকানের দুটো পুত্রের মধ্যে যে বড় ছিলেন, sought for refuge in the English court. sought for means search, সে ইংলিশ কোর্টে গিয়ে নিজেকে সারেন্ডার করে দিল এবং আশ্রয় চাইল। ওয়াইল ডোনালবেন এবং আরেকজন যে ডানকানের ছেলে সে কি হলো, দি ইয়াঙ্গার মানে ছোট ছেলে, দি ইয়াঙ্গার সন fled to Ireland, কোথায় পালিয়ে গেল, সে আয়ারল্যান্ডে পালিয়ে গেল। with the death of the king the throne being vacated. now ডানকান মারা গেছেন, তার দুটো ছেলেও, একজন ইংল্যান্ডে পালিয়ে গেছে, একজন আয়ারল্যান্ডে পালিয়ে গেছে। থ্রোন মানে সিংহাসনে বসার মতো কেউ নেই, সেটা ফাঁকা আছে। দি সানস বিং আনঅ্যাভেলেবল, আর যেহেতু ওদের ছেলেরা আনঅ্যাভেলেবল ছিল, অবভিয়াসলি ম্যাকবেথ হু ওয়াজ দি নেক্সট হেয়ার। নাও ম্যাকবেথ মানে ডানকানের দুটো ছেলের পরে নেক্সট হেয়ার মানে নেক্সট উত্তরাধিকারী ছিল ম্যাকবেথ। সেই জন্য স্বভাবতই নিয়ম অনুসারে ম্যাকবেথ was crowned the king of Scotland. ম্যাকবেথকে স্কটল্যান্ডের রাজা ঘোষিত করা হলো। Thus the prediction of the weird sisters was literally accomplished, এবং ঠিক সেইভাবেই weird sisters মানে সেই ডাইনিগুলো যে প্রেডিকশন বা যে ভবিষ্যৎবাণী বা যে প্রফেসি করেছিল সেটা সেইভাবে সত্যি হলো। Macbeth and his queen could not forget prophecy of the weird sisters. Now এটা তো হলো না, কিন্তু ম্যাকবেথ মানে লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথ আর একটা যে ভবিষ্যৎবাণী করেছিল সেই ডাইনিগুলো, সেটা কিন্তু ভুলতে পারছিল না। কি ভবিষ্যৎবাণী? দ্যাট দো ম্যাকবেথ উড বি দি কিং বাট দি চিলড্রেন অফ ব্যাংকো অ্যান্ড নট অফ ম্যাকবেথ উড বি দি কিংস অফ। ওরা কি প্রফেসি করেছিল, আরেকটা ভবিষ্যৎবাণী কি করেছিল ডাইনিগুলো, কি ম্যাকবেথ তো স্কটল্যান্ডের রাজা হবে, কিন্তু ম্যাকবেথের ছেলে স্কটল্যান্ডের রাজা হবে না। মানে ম্যাকবেথের পরে রাজা হবে ব্যাংকো মানে ম্যাকবেথের যে খুব ভালো বন্ধু এবং আরেকজন যে জেনারেল, তার ছেলেরা কিন্তু রাজা হবে স্কটল্যান্ডের ম্যাকবেথের পরে। এই প্রফেসিটাও করেছিল ডাইনিগুলো এবং এই কথাটা কিন্তু ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ ভুলতে পারছিল না। দ্য থট
that they had defiled their hands with blood by committing regicide only to place the posterity of Banquo upon the throne had rankled within them. Now, ওদের মধ্যে একটা চিন্তা এটা ছিল যে কি চিন্তাটা ছিল that they had defiled their hands. Defiled মানে তাদের হাতকে নোংরা করেছে। Regicide মানে কোনো যদি কিংকে হত্যা করা হয় তাহলে সেটাকে বলা হয় রেজিসাইড। হোমিসাইড আছে, হোমিসাইড মানে একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে সেটাকে বলা হয় হোমিসাইড। আর যদি একটা মানুষ আর একটা রাজাকে হত্যা করে তাহলে সেটাকে বলা হয় রেজিসাইড। তো তারা ভাবতে লাগলো তারা তাদের হাতে একটা রাজা খুন হয়েছে এবং তারা এটা করেছে কি করতে, ব্যাংকুয়োর ছেলেদের রাজা করতে। কারণ ডাইনিগুলো বলেছে যে ম্যাকবেথের পরে ব্যাংকুয়োর ছেলেরা রাজা হবে। তো তারা কি তখন সেটা যখন ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ এটা ভাবতে লাগলো কি তাহলে আমরা এত কিছু করলাম, একটা রাজাকে হত্যা পর্যন্ত করলাম, এত কিছু করার পরে তার পরিণতি কি হবে, আমার পরে ম্যাকবেথ ভাবছেন বা লেডি ম্যাকবেথ ভাবছেন তাহলে আমার পরে আমার ছেলে মেয়ে এটা সিংহাসন পাবে না, ব্যাংকো যে কিছুই করেনি, যার হাতে কোনো খুনও হয়নি, তার ছেলেরা কিং হয়ে যাবে। এবং এই চিন্তাটা তাদের কি করছিল, এখানে একটা ওয়ার্ড আছে দেখো, র্যাঙ্কেল, থ্রোন হ্যাড র্যাঙ্কেলড উইদিন দেম, মানে সবসময় এই চিন্তাটা তাদের কুড়ে কুড়ে খেতে লাগলো কি এটা হতে দেওয়া যাবে না। সো দে ডিসাইডেড টু কিল ব্যাংকো, সেই জন্য তারা ডিসাইড করলো কি ব্যাংকোকে মারতে হবে। অ্যান্ড হিজ সান ফ্লিয়ান্স, না আর তার ছেলে ফ্লিয়ান্সকেও মারতে হবে, কারণ তার ছেলেকে যদি মারে আর যদি ব্যাংকুকে না মারে তাহলে ব্যাংকু আবার প্রতিশোধ নিতে আসবে। তাহলে সেই সব না করে প্রথমে ব্যাংকুকে মারা হবে এবং ব্যাংকুর পর তার ছেলেকেও মারা হবে, যাতে ম্যাকবেথের পরে সিংহাসনে তার ছেলেই অধিষ্ঠিত হয়। টু নালিফাই দি প্রেডিকশন অফ দি ওয়েয়ার্ড সিস্টার্স, নালিফাই মানে নাকচ করে দেওয়া, মানে ওই যে ডাইনিগুলো বলেছিল যে ব্যাংকুর ছেলে রাজা হবে স্কটল্যান্ডের ম্যাকবেথের পরে, তো সেইটাকে নাকচ করার জন্য বা সেইটাকে অ্যাভয়েড করার জন্য বা অ্যাভয়েড করার জন্য তারা কি ঠিক করলো, তাহলে ব্যাংকুর ছেলেকেই আমরা মেরে দেবো, তাহলে আর সেই ডাইনিরা যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা পূর্ণ হবে না। ফর দিস পারপাস দে অ্যারেঞ্জড আ ব্যাংকুয়েট টু উইচ they invited all the chief thanes along with Banquo and Fleance. নাও এই উদ্দেশ্যটাকে সাধন করার জন্য তারা একটা প্ল্যান করলো। তারা কি করলো, একটা ব্যাংকুয়েট মানে ভোজ বলতে পারে, একটা ভোজের আয়োজন করলো এবং সেই ভোজে থানে মানে যত প্রদেশের যারা প্রধান ছিলেন সবাইকে নেমন্তন্ন করল, তার সঙ্গে ব্যাংকুও এবং তার ছেলেকেও নেমন্তন্ন করা হলো। ম্যাকবেথ appointed some hired assassins and beset them on the way Banquo and his son were supposed to pass. না ম্যাকবেথ কি করলো, কিছু অ্যাসাসিন মানে যারা টাকা পয়সা নিয়ে খুন করে তাদেরকে অ্যাসাসিন বলা হয়, কন্ট্রাক্ট কিলার্স, এরকম কিছু কন্ট্রাক্ট কিলার্সকে হায়ার করলো ম্যাকবেথ এবং যে রাস্তা দিয়ে ব্যাংকো এবং তার ছেলে আসবে সেই রাস্তায় তাদেরকে বিসেট মানে তাদেরকে দাঁড় করে দিল বা তায়নাত করে দিল এবং তাদেরকে বলে এই ইনস্ট্রাকশন দেওয়া হলো কি তারা যখনই আসবে তাদের উপর যেন আক্রমণ করা হয়। দি অ্যাসাসিন পাউন্সড upon them and killed Banquo, but Fleance managed to escape. যখনই ওরা প্ল্যান মতো যখনই তারা ভোজ খেতে আসছিল সেই পথে তাদেরকে অ্যাসাসিনগুলো আটকায় এবং সেখানে ব্যাংকোকে তারা খুন করে, কিন্তু আনফর্চুনেটলি ফ্লিয়েন্স কোনো মতে সেখান থেকে পলায়ন করে।